মুসলিম বিশ্বের সর্বত্র ধ্বংসযজ্ঞ চালিয়ে বিভিন্ন অঞ্চল, প্রদেশ ও রাষ্ট্রের সমস্ত সম্পদ লুটে নিয়ে তাতাররা জাজিরার দিকে ধেয়ে আসে। ইতিমধ্যে তারা বাগদাদের আব্বাসী খিলাফতের পতন ঘটিয়ে ফেলেছিল। তাতাররা তখন সময়ক্ষেপণ না করে তাদের মধ্যপ্রাচ্যের মুখ্য সামরিক প্রশাসক হালাকু খানের নেতৃত্বে 656 হিজরি 1258 খ্রিস্টাব্দে দ্রুত জাজিরায় এসে উপস্থিত হয়। তার লক্ষ্য ছিল দিনিসমার, নুসাইবিন ও হাডরান এলাকা দখল করা। সে তার ছেলে ইয়সমুতকে অন্য একটি দলের নেতৃত্ব দিয়ে মায়া ফারিকিন অভিমুখে পাঠিয়ে দেয়। তার সঙ্গে ইলকানোয়ান ও সুনতাইনোয়ান নামক দুই নেতাকেও পাঠায়। মসুলের শাসক বাদরুদ্দিন লুলুর ছেলে সালিহের নেতৃত্বে আবিদনগরীর দিকে পাঠায় আরেকটি দল। হিজরি 1257 খ্রিস্টাব্দে সিলভানের শাসক আল মালিকুল কামিল নাসিরুদ্দিন মুহাম্মদ ইবনু মুজাফফর শিহাব উদ্দিন তাতার সম্রাট মঙ্কে খানের সঙ্গে সাক্ষাৎ করে আসেন। এর আগে তিনি তাতারদের আনুগত্য মেনে নিয়েছিলেন, কিন্তু এসে জানতে পারেন মসুলের শাসক বাদরুদ্দিন লুলু আমিদনগরীর শাসকদের শহরটি তার কাছে হস্তান্তর করে দিতে বলছে। তখন আল মালিকুল কামিল মার্দিনের শাসক আল মালিকুস সাইদের সাহায্য চাইলে তিনি তার বাহিনী পাঠিয়ে দেন। উভয় বাহিনী মিলে রোমের সেলজুক বাহিনীকেও হটিয়ে দিয়ে আমিদনগরী দখল করে নেয়। তাতাররা মায়া ফারিকিন অবরোধের পর 657 হিজরিতে হালাকু খান আমিদনগরীতে পৌঁছে আল মালিকুল কামিলের সেখানকার প্রতিনিধি সাইফুদ্দিন ইবনু মাহাল্লিকে ডেকে পাঠায়। সাইফুদ্দিন আসার পর হালাকু তার কাছে শহর হস্তান্তর করে দিতে বলে। তখন তারা কোনো প্রতিরোধ না করেই শহর হস্তান্তর করে দেয়। এরপর হালাকু রোমের সেলজুক সুলতান মরহুম কায়খসরুর দুই ছেলে রুকনউদ্দিন ও ইজ্জুদ্দিনের কাছে শহরটি হস্তান্তর করে। তারা দুই ভাই যখন নিজেদের শাসনাধীন সাম্রাজ্য বন্টন করে নেন, তখন আমিদনগরী রুকনউদ্দিন কিলিস আরসালানের ভাগে পড়ে। সেই নগরী পরিচালনার দায়িত্বে তাতারদের প্রতিনিধির সঙ্গে রুকনউদ্দিনেরও প্রতিনিধি ছিল। তিনি নিহত হওয়ার পর তার ছেলে গিয়াসউদ্দিন এর হাতে এর কর্তৃত্ব চলে যায়। আল মালিকুল কামিল তাতার সম্রাটের কাছ থেকে সিলভানে ফিরে আসার পর তাতারদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন। তিনি তাতার প্রতিনিধিকে বন্দী করে বাদশাহ নাসির ইউসুফের মোকাবেলার জন্য দামেস্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তিনি নাসির ইউসুফকে বলেন, তাতারদের সঙ্গে মিলে রাষ্ট্র পরিচালনায় কোনো লাভ হবে না, তাদের সেবা করেও কোনো ফল পাওয়া যাবে না। মানুষ হত্যা এবং রাষ্ট্র করায়ত্ত করাই তাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের বন্ধু সুলতান গত 42 বছর ধরে আজ পর্যন্ত তাদের জন্য অনেক সম্পদ খরচ করে আসছেন। কোনো কারণে প্রভাবিত হয়ে আপনি তাদের বিশ্বস্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। মসুলের শাসক বাদরুদ্দিন ও আপনার দূত জাইন হাফিজির কথায় ধোঁকা খাবেন না।
এরা আপনাকে তাদের রুটি ও জীবন পরিচালনার মাধ্যম বানিয়ে নিয়েছে। মসুল শাসক আপনার দূতের মাধ্যমে আপনাকে ভয় দেখাচ্ছে, কারণ সে আপনার কল্যাণ চায় না এবং তাতারদের ওপর আপনাকে অগ্রাধিকারও দেয় না। তার উদ্দেশ্য হলো আপনার দেশকে আপনার হাতছাড়া করা। আমি জেনে নিয়েছি আমি নিহত হব, তাই আমি তাতারদের পক্ষেই হই কিংবা বিপক্ষে, তাই সিদ্ধান্ত নিয়েছি আমার সব শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করব। আর অপেক্ষা করার সময় নেই। তারা বাগদাদে নেমে পড়েছে। এখন বাদশাহ নাসির তার সেনা নিয়ে মুসলমানদের সাহায্যে বেরিয়ে পড়েছে। আমি তার পাশেই থাকব। আমি যদি তাকে তাতারদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে পারি, সেটা হবে বড় এক সাফল্য। খলিফার কাছেও প্রশংসিত হব। পক্ষান্তরে আমি যদি তাকে তাতারদের বিরুদ্ধে দাঁড় করাতে না পারি, তাহলে তার উপর থেকেও প্রতিশোধ নেব। তাতারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ব্যাপারে কামিল আইয়ুবী দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট। দামেস্কে নাসির ইউসুফের কাছে গিয়ে তিনি যে কর্মসূচি দিয়েছিলেন, তাতে তার দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তার কর্মসূচি ছিল আক্রমণাত্মক, প্রতিরক্ষামূলক নয়। তিনি বুঝতে পেরেছিলেন হালাকু ও তার বাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে বাগদাদ অবরোধ এবং এর পতন ঘটানো। বাগদাদ পতনের পর তারা শীঘ্রই জাজিরা ও শামের অভিমুখে যাত্রা করবে। কামিল আইয়ুবী জোর দিয়ে বলেছিলেন, বাগদাদের পতন হবে পুরো মুসলিম সাম্রাজ্যের শান শওকত, ধন সম্পদ ও সব ধরনের প্রভাব প্রতিপত্তির বিলুপ্তি। এসব কারণেই তার কর্মসূচি বাগদাদ থেকে শুরু হবে। এজন্যই তিনি নাসির ইউসুফকে আপন বাহিনী নিয়ে বাগদাদ অভিমুখী হতে বলেছেন। আর তিনিও বাগদাদের সাহায্যার্থে তার পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন। সুতরাং বাগদাদের যুদ্ধে অচিরেই চূড়ান্ত সংঘর্ষ হবে। তার বক্তব্যের মধ্যে ছিল সাহায্যের পূর্ণ আশ্বাস। তিনি খলিফাকে সাহায্য ও রক্ষা করা সম্ভব না হলে প্রতিশোধের সিদ্ধান্তও ব্যক্ত করেন। তিনি নাসির ইউসুফকে তাতারদের সহযোগী বাদরুদ্দিন লুলুর ছলচাতুরি এবং নাসিরের দূত ও মন্ত্রী জাইন হাফিজির বিশ্বাসঘাতকতা সম্পর্কে সতর্ক করে বলেন, তারা আপনাকে রুটি ও জীবন পরিচালনার মাধ্যম বানিয়েছে। কামিল আইয়ুবী ছিল সে সকল ক্ষণজন্মা শাসকের একজন, যিনি কেবল সঠিক চিন্তার উপর ভিত্তি করেই প্রতিরোধ যুদ্ধে সাহস করতে পেরেছিলেন। তার এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষেই সঠিক ছিল, কারণ তাতাররা ইতোপূর্বে তাদের কাছে আত্মসমর্পণকারী, অনুগত এবং মোকাবেলাকারী সব ধরনের শাসককেই হত্যা করেছিল। এ ব্যাপারটি কামিল আইয়ুবীর প্রতিরোধ সিদ্ধান্তের বিশুদ্ধতা প্রমাণ করছিল। তাতারদের বিরুদ্ধে কামিল আইয়ুবীর বিদ্রোহের কথা জানতে পেরে নাসির তার রাজ্যের নেতৃবৃন্দকে ডেকে পরামর্শে বসেন। সংখ্যাগরিষ্ঠের রায় ছিল কামিল আইয়ুবীর প্রস্তাব গ্রহণ করার পক্ষে।
কিন্তু তাদের এ মতের বিরোধিতা করে জাইন হাফিজি, নুরুদ্দিন ইবনু মুজাহিদ ও হিমস শাসক আশরাফ ইবনু মানসুর। কারণ তারা ছিল তাতারদের সঙ্গে ঐক্যবদ্ধ। জাইন হাফিজি নাসির ইউসুফকে বলে, হালাকু খানের কাছে যখন আপনার বিদ্রোহের সংবাদ পৌঁছবে তখন সে এই বিদ্রোহের দোহাই দিয়ে আপনার রাজ্য আক্রমণ করবে। তাই উত্তম হবে আপনি কামিল আইয়ুবীর কাছে অপারগতা প্রকাশ করে তার প্রস্তাব ফিরিয়ে দিন। নাসিরের পক্ষে এদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। তাই কামিল আইয়ুবী বেরিয়ে গিয়ে হালাকুর সঙ্গে দেখা করে দারুস সাআদায় আতিথ্য দেন। আল মালিকুন নাসিরের সভাসদদের মধ্যে যেমন তাতারদের সহযোগী একটি দল ছিল, এমনটি সব রাজ্যেই ছিল। তবে সংখ্যায় এরা ছিল কম। বেশিরভাগ মানুষই ছিল তাতারদের বিপক্ষে। ফল যাই আসুক, তারা প্রতিরোধ যুদ্ধের মনোবাসনা লালন করত। আল মালিকুন নাসিরও তাদের সম্পর্কে জানতেন, তথাপি তিনি কামিল আইয়ুবীর প্রস্তাবে সাড়া দেননি। কামিল যখন বাগদাদের দিকে যাত্রার বিষয়টি তুলে ধরেন তখন তাতার পক্ষ ছাড়া আর তার সভাসদদের সবাই সমর্থন জানায়, কিন্তু তাতারদের নিমক্খররা তাদের বিপক্ষে অবস্থান নেয়। এদের এভাবে স্পষ্ট অবস্থান নেওয়ার নেপথ্যে ছিল তাতারদের শক্তির আশ্বাস। দুর্বাগার নাসির ইউসুফ কামিল আইয়ুবীর প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি তাকে অপমানিত করেন। তিনি পাল্টা কামিলের কাছে আবেদন করেন তিনি যেন নিজের পক্ষ থেকে হালাকুর কাছে একজন প্রতিনিধি পাঠিয়ে নাসিরের জন্য সুপারিশ করতে বলেন। তখন কামিল জবাবে বলেন, আমি তোমার কাছে এসেছি দ্বীনি বিষয় নিয়ে, আর তুমি দুনিয়াবি বিষয় উপস্থাপন করছো। তখন নাসির বলেন, তাতাররা যদি আপনার দেশে আক্রমণ করে তখন আমি আপনার সাহায্যে একদল সেনা পাঠিয়ে দেব। তিনি জবাব দেন, সে সময় তারা আমার কোনো উপকার করতে পারবে না, কারণ তারা আমার কাছে পৌঁছাতেই পারবে না। কামিল আইয়ুবী যে কোনো মূল্যে জিহাদ ও প্রতিরোধের দৃঢ় ইচ্ছা করছিলেন। বিজয় না এলেও তিনি সম্মানের সঙ্গে শহীদ হওয়াকেই বেছে নিয়েছিলেন। অপরদিকে আল মালিকুন নাসির কাপুরুষতা, নমনীয়তা, সিদ্ধান্তহীনতা, সংশয়ের গ্যাড়াকলে পড়েছিলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। কামিল আইয়ুবী দামেস্কে থাকা অবস্থায় বাগদাদ পতনের সংবাদ চলে আসে। তাই তিনি হালাব হয়ে নিজ দেশে দ্রুত ফিরে যান। পথে ইবনু সাদ্দাতের সঙ্গে তার দেখা হয়। ইবনু সাদ্দাত তাকে বলেন, আল মালিকুন নাসিরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল, তবে ফিরে যাওয়ার ক্ষেত্রে আপনার সিদ্ধান্তই সঠিক নয়। আপনি মিশরের দিকে যাত্রা করছেন না কেন? তখন কামিল তাকে জবাব দেন, আমি ভয় করছি আল মালিকুন নাসির আমার রাজ্য আক্রমণ করে বসতে পারে। তখন ইবনু সাদ্দাত তাকে মায়াফারিকিন থেকে নিজ হেরেম স্থানান্তর করে সেখানে নায়েব নিযুক্ত করার এবং আল মালিকুন নাসিরের দিকে ফিরে যাওয়ার পরামর্শ দেন। এই আশাই যে হয়তো সে কামিলের সংস্পর্শে কাপুরুষতা কাটিয়ে উঠতে পারবে।
কামিল আইয়ুবী ও ইবনু সাদ্দাতের মধ্যকার এই ঘটনা থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয় যে কামিল ভাবছিলেন মিশরের দিকে ফিরে যাওয়া তাকে তাতারদের মুখোমুখি দাঁড় করাবে। তবে তার যে সন্দেহ ছিল সেটা বাস্তবায়িত হয়নি, কারণ তিনি সেখানে যাননি। তাছাড়া তার জন্য নাসিরের প্রয়োজনও পড়তে পারে। ইবনু সাদ্দাত জনসাধারণের অবস্থা সম্পর্কে জ্ঞাত ছিলেন। তিনি জানতেন জাজিরার জনগণ কামিলের প্রতি হতাশ হয়ে পড়েছে। তাই তিনি কামিলকে মায়াফারিকিন থেকে নিজ হেরেম স্থানান্তরের পরামর্শ দেন। তিনি এও জানতেন যে নাসির ইউসুফ ভীত ও হীনবল, তাকে জাগিয়ে তোলা দরকার।